যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে ভালো স্কোর করতে হলে তার প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স ফলো করে শুধু কোয়েশ্চেন প্র্যাকটিস করলে হয় না, প্রিভিয়াস ইয়ার্স টপিকগুলোকে ফলো করতে হয় যে এক্স্যাক্টলি কোন কোন টপিকগুলো থেকে কোয়েশ্চেনগুলো ফ্রেম হয়েছে, কোয়েশ্চেনগুলো কীভাবে ফ্রেম হয়েছে, আর সেই টপিকটাতে কী কনসেপ্ট ক্যারি করে সেই কনসেপ্টটা তোমাকে আসতেই হবে, তোমাকে জানতে হবে। সো আজকে সেই বিষয়টাকে মাথায় রেখে আমরা জেনপাস ইউজি 2022-এর যেটা বায়োলজি পেপার ছিল সেই পেপারটা ডিসকাস করব। আমরা এখানে প্রত্যেকটা বায়োলজির কোয়েশ্চেন অন বাই অন ডিসকাস করব, কোয়েশ্চেনের অ্যান্সার এবং ডিটেলড এক্সপ্লেনেশনের সাথে। কারণ শুধু কোয়েশ্চেনের অ্যান্সার বলে দিলে এগিয়ে গেলে জাস্ট 1 মিনিটের ব্যাপার ওটা, কিন্তু এটাকে যেহেতু আমরা একটু এক্সপ্লেন করব, কারণ সেম কোয়েশ্চেন তো তুমি এক্সপেক্ট করতে পারো না যেটা 2022-এ এসছে সেটা 2025-এ আসবে, এটার কোনো গ্যারান্টি নেই। কিন্তু যেটা টপিক থেকে 2022-এ কোয়েশ্চেন এসছে, যে টপিকগুলো ইম্পর্ট্যান্ট, সেই টপিকগুলো থেকে আবার কোয়েশ্চেন্স ফ্রেম হতে পারে, সেটার চান্সেস অনেকটাই বেশি। একইভাবে আজকে 2022-এর পেপার, নেক্সট ভিডিওতে 2023, তারপরে 2024, 3টে বছরে বায়োলজির যা যা টপিক থেকে কোয়েশ্চেন্স জেনপাসে বিগত বছরে এসছে সেই টপিকগুলোকে আমরা 3টে ডিফারেন্ট ভিডিও থ্রুতে কভার করব। আর তোমরা ভালো করে দেখো, আর আমি ড্যাম শিওর যে তোমাদের যেটা 2025-এর পেপার আসবে সেখানে তোমরা খুবই কনফিডেন্টের সাথে পেপারটাকে তোমরা অ্যাটেম্প্ট করতে পারবে। সো চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আমাদের সেশন। আর তোমাদের সঙ্গে মানে প্রথমে চলে আসতে দেখতে পাচ্ছ কোয়েশ্চেন 41 to 55, যেটা হচ্ছে ক্যাটাগরি 1-এর কোয়েশ্চেন, মানে ওখানে প্রত্যেকটা নাম্বার কোয়েশ্চেনের মার্ক হচ্ছে 1, আর নেগেটিভ মার্কিং থাকে -0.25। So, okay, so this is the very first question. What is the source of Taq polymerase enzyme used in PCR? So the answer will be, তোমরা একটু কাজ করবে, এই কয়েকটা স্লাইডে অ্যান্সারটা এখানে রেকর্ডেড আছে অলরেডি, ঠিক আছে? তো তোমরা এখানে অ্যান্সারটা দেখতে পেয়ে যাবে, বাকি কয়েকটা কোয়েশ্চেন পরে কিন্তু আর দেখতে পাবে না। তো তোমরা একটু পজ করে না অ্যান্সারটা কমেন্টে জানিয়ে দেবে। সো এটা অ্যান্সার হচ্ছে ব্যাসিলাস থ্রুইনজিয়েন্সিস, তোমরা থার্মাস অ্যাকোয়াটিকাস তোমরা দেখতে পাচ্ছ, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার লেখা আছে এখানে। আর এখানে আমরা জাস্ট এই টপিকটাকে একটু আলোচনা করতে চাইবো যে থার্মাস অ্যাকোয়াটিকাস জিনিসটা কী, আর পিসিআর জিনিসটাই বা কী। তো পিসিআর মানে হচ্ছে পলিমারেজ চেন রিয়াকশন, একটা প্রসেসের নাম। সো সিম্পলি তুমি মনে করো যে তোমার একটা সিম্পল খাতা বা বই কোনো কিছু পেজ যে কপি করো না জেরক্স মেশিনে গিয়ে, সো এক্স্যাক্টলি কপি করার যে মেশিন, কি কপি করার, ডিএনএ কপি করার মেশিনটাকে বলে পিসিআর, ঠিক আছে? এই পিসিআরের মাধ্যমে আমরা খুব অল্প সময়ে মিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স অফ কপিজ অফ ডিএনএ তৈরি করতে পারি, অত্যন্ত বেশি সংখ্যায় ডিএনএর কপি তৈরি করতে পারি, ঠিক আছে? তো এটা হচ্ছে পিসিআর। তো পিসিআর করার সময় না অনেকগুলো এনজাইমসের প্রয়োজন হয়, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট এনজাইম হচ্ছে আমার ট্যাক পলিমারেজ এনজাইম। কী বললাম? ট্যাক পলিমারেজ। সো এই ট্যাক পলিমারেজ এনজাইমটার যে সোর্স, সেই সোর্সটা হচ্ছে থার্মাস অ্যাকোয়াটিকাস। কেন? আচ্ছা, কেন এত স্পেশাল, কেন এখান থেকে কোয়েশ্চেন আসলো? কারণ একটাই, যে যেগুলো নর্মাল এনজাইম ডিফারেন্ট আমাদের দেহে কাজ করছে, বা ডিফারেন্ট আরও যেগুলো ডিএনএ পলিমারেজ এনজাইম আছে, তারা কিন্তু একটা সার্টেন টেম্পারেচারের উপরে গেলে ওটা নষ্ট হয়ে যায়। জানো, এনজাইমদের ক্ষেত্রে একটা অপটিমাম টেম্পারেচার থাকে, যে টেম্পারেচারে সেই এনজাইমটা সব থেকে ভালো কাজ করতে পারে। যেমন আমাদের বডি টেম্পারেচার হলো 98.4 ডিগ্রি ফারেনহাইট বা 37 ডিগ্রি মতো সেলসিয়াস। সো 37 ডিগ্রি সেলসিয়াসে ধরো এনজাইমটারও কিন্তু অপটিমাম কাজের টেম্পারেচার সেটাই হয়। এবার এনজাইমটাকে যদি আমি 50 ডিগ্রিতে রেখে দিই, তাহলে সেটা তো একটা প্রোটিন, এনজাইম ইজ মেড আপ অফ প্রোটিন, তো সেটা ডিনেচার করে যাবে। আর ডিনেচার করবে গেলে তার যেটা ফাংশন, সেই ফাংশনটা প্রপার করতে পারবে না। বুঝতে পেরেছো? তাহলে সেখানটাতে খুব ইম্পর্টেন্ট হয়ে যায় যে এনজাইমটাকে তার অপটিমাম টেম্পারেচারে রাখতে হবে। এবার পিসিআর যখন করতে যাচ্ছি, ও পিসিআর 3টে স্টেপ থাকে। যেটা পিসিআরের ভেরি ফার্স্ট স্টেপ, সেই স্টেপটার নাম হচ্ছে ডিন্যাচুরেশন, ঠিক আছে? এই যে এখানে দেখতে পাচ্ছ ডিন্যাচুরেশন, যেখানে মেনলি ডিএনএ স্ট্র্যান্ডটা আনজিপ করে, খুলে যায় ডিএনএ স্ট্র্যান্ডগুলো, যেন ডিএনএ স্ট্র্যান্ডভাবে থাকে, জোড়াবদ্ধ হয়ে থাকে, ওটা খুলে যায় একে অপর থেকে। সেকেন্ড স্টেপ হচ্ছে 54 ডিগ্রি সেন্টিগ্রেড, যেখানে প্রাইমার্সগুলো অ্যাটাচ করে ডিএনএ প্রাইমারের সঙ্গে, যেটাকে অ্যানিলিং বলে। আর যেটা 3 নাম্বার স্টেপ, লাস্ট স্টেপ, সেটাকে বলা হয় এক্সটেনশন, মানে অ্যাম্প্লিফিকেশন বা বর্ধিত হওয়া। এবার প্রাইমার লেগে গেছে, প্রাইমারগুলো ডিএনটিপিসগুলোকে জুড়তে থাকবে, আর নতুন একটা চেন থেকে আরেকটা চেন তৈরি হতে থাকবে। তো এইভাবে ডিএনএর মাল্টিপল কপিজ তৈরি হতে থাকে। দিস ইজ দ্য ভেরি ফার্স্ট স্টেপ, ডিন্যাচুরেশন, যেখানে টেম্পারেচার দেখতে পাচ্ছ 95 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই যে উচ্চ টেম্পারেচারে অন্য ডিএনএ পলিমারেজ এনজাইমগুলো ডিন্যাচার হয়ে নষ্ট হয়ে যায়, কাজ করতে পারে না। তারপরে ধরো টেম্পারেচারটা অ্যানিলিং আর একটু কমাই, এক্সটেনশনে আর একটু আবার বাড়ে, 72 ডিগ্রি অফ যায়। তো এই যে ভেরি ফার্স্ট ডিন্যাচুরেশন স্টেপে যেহেতু
টেম্পারেচারটা অনেক বেশি থাকে আর অন্য অন্য এনজাইমগুলো কাজ করতে পারে না, সেখানে আমার এমন একটা এনজাইমের প্রয়োজন হয় যে নিজে অনেক টেম্পারেচার সহ্য করতে পারবে। তখন আমরা খোঁজ পাই যে উষ্ণ প্রস্রবণ যে থাকে হট স্প্রিংস, সেই হট স্প্রিংয়ে বসবাসকারী এক ব্যাকটেরিয়ার নাম, যার নাম থার্মাস অ্যাকোয়াটিকাস। এই ব্যাকটেরিয়া ভদ্রলোকের মধ্যে থেকে আমরা একটা এনজাইম এক্সট্রাক্ট করি, যে এনজাইমটার নাম হচ্ছে ট্যাক পলিমারেজ এনজাইম। আর এই ট্যাক পলিমারেজ এনজাইমটা ইম্পর্টেন্ট রোল প্লে করে এই প্রথম স্টেপটাতে, কারণ ও 94-95 ডিগ্রি সেন্টিগ্রেড অনায়াসে টিকে যেতে পারে। ঠিক আছে, কারণ একটা থার্মোস্টাবল ব্যাকটেরিয়া থেকে ওকে আমরা এক্সট্রাক্ট করি। তো আশা করি পিসিআর কি, পিসিআর স্টেপস কি, আর পিসিআর ট্যাগ পলিমারেজের রোল কি এবং ট্যাগ পলিমারেজ কোথা থেকে পাওয়া যায় তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেনটার আনসার আবার তোমাদের সামনে অ্যাভেলেবেল হয়ে যাবে। জাস্ট 3-4টা কোয়েশ্চেনে হয়তো করা আছে এরকম আনসার, হ্যাঁ, কারণ এটা আমি ভিডিওটা রেকর্ড করতে করতে 3-4টা পরে আমি আবার রিরেকর্ড করছি, অ্যাকচুয়ালি ব্যস্ততার কারণে ওটা ইনকমপ্লিট ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা চলো, এটা বলা নেই। ইউট্রোফিকেশন ইন অ্যাকোয়াটিক বডি ইজ কজড বাই দ্য হায়ার কনসেন্ট্রেশন অফ। একটা ইম্পর্টেন্ট কথা, অ্যান্সারগুলো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা কোয়েশ্চেন দেখে নিয়েছো, পজ করো, কমেন্ট অ্যান্সারটা লিখে দাও যে কোয়েশ্চেন নাম্বার 42 অ্যান্সার ABCD কীভাবে করে দাও। এবার যদি তোমারটা কারেক্ট হয়ে গেল তাহলে ভেরি গুড, যদি ইনকারেক্ট হয় তাহলে তো আমি এক্সপ্লেন করবোই, তোমরা সেখান থেকে সেটাকে রেক্টিফাই করে নেবে। সো ইউট্রোফিকেশন ছোটোবেলা থেকে পড়ে এসো ইউট্রোফিকেশন জিনিসটা কী, তো অ্যাকোয়াটিক বডিতে ইউট্রোফিকেশন বেশি বেশি হওয়ার কারণ কী। সো এটা যেটা কারেক্ট অপশন হবে সেটা হবে অপশন সি, অর্গানিক কার্বন, নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস। ঠিক আছে, সো তার আগে দেখে নিই যে ইউট্রোফিকেশন জিনিসটা কী। ইউট্রোফিকেশন মানে সিম্পলি হলো যে ওয়েল ফেড ওয়াটার বডি। ওয়েল ফেড ওয়াটার বডি মানে সুপুষ্ট ওয়াটার বডি, যে ওয়াটার বডিতে বা যে জলাশয় অত্যন্ত বেশি পরিমাণে কী আছে, পুষ্টি আছে, সুপুষ্ট, ওভার পুষ্টি আছে। তাহলে কী হবে, মোটাপা আসবে। তো জলাশয় তার মোটা হতে পারবে না। জলাশয় যখন অতিরিক্ত পরিমাণে পুষ্টি চলে আসে তখন সেই জলাশয় কী হয়, তখন সেখানে এই যে অ্যালগি, ঠিক আছে, এদের পরিমাণ মাত্রাতিরিক্ত বেড়ে যায় অত্যন্ত বেশি পরিমাণে। এবার যখন অ্যালগির পরিমাণ দে প্লান্টস গ্রো লাইক ক্রেজি, এবার যখন ওরা ক্রেজিভাবে নিজের গ্রোথ করছে তখন কী হবে, ওই ওয়াটার বডিটা গ্রিন হয়ে যাবে, স্মেলি হবে, ওরা পচে যাবে। তো অ্যালগিগুলো তো আর মরে গেলে দুর্গন্ধ হবে। আবার ওখানে ফিশগুলো ডাই করে, ফিশগুলো মারা যায়। কেন মারা যায় আমরা এখন সেটাই দেখব যে এক্স্যাক্টলি এই গ্রিন কেন হয়, স্মেলি কেন হয়, ফিশ কেন ডাই করে। সো এখানে দেখতে পাচ্ছ দুরকম জল দুপাশে দেখানো হয়েছে। একটা জল বাম দিকে যেটা দেখতে পাচ্ছ ফ্রেশ ওয়াটার, একদম ফ্রেশ ওয়াটার। ডান দিকে যেটা দেখতে পাচ্ছ এটা একদম নোংরা, পুরোপুরি অ্যালগাল ব্লুম হওয়া একটা ওয়াটার। কী ডিফারেন্স দুটোর মধ্যে? সবথেকে ইম্পর্টেন্ট ডিফারেন্স হচ্ছে ডিজলভড অক্সিজেনের ডিফারেন্স, দ্রবীভূত অক্সিজেনের ডিফারেন্স। এই জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ অত্যাধিক, খুব বেশি, খুব সাফিসিয়েন্ট। বাট এই জলে অত্যাধিক দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ নেই। কেন নেই? আচ্ছা, দ্রবীভূত অক্সিজেন মানে কি? দ্রবীভূত অক্সিজেন মানে হচ্ছে সেই অক্সিজেন, যে অক্সিজেনটা যারা অ্যাকোয়াটিক অ্যানিমালস বা অ্যাকোয়াটিক লিভিং থিংস আছে ইনক্লুডিং ফিশ ছাড়াও যারা অ্যাকোয়াটিক জলে বসবাস করে, অন্য কোনো জীব, অন্য কোনো জুপ্লাঙ্কটনস, ফাইটোপ্লাঙ্কটনস কিছু আছে, তারা যদি যে সাফিসিয়েন্ট অক্সিজেনটা পায় নিজের রেসপিরেটরি ফাংশনস ক্যারি অন করার জন্য, ঠিক আছে, সেটাকে বলি আমরা ডিজলভড অক্সিজেন, যেটা দ্রবীভূত আছে জলের মধ্যে। সো এখানে লেখাও আছে ডিও, দেখতে পাচ্ছ, অক্সিজেন অ্যাভেলেবল ইন ওয়াটার ফর ফিশ অ্যান্ড অ্যাকোয়াটিক লাইফ। এবার ধরো আমার এই অ্যালগিটা এখানে আছে, সে অ্যালগিটা মারা গেল। মানে একটা লিভিং জিনিস, বায়োলজিক্যাল জিনিস মারা গেল। তাহলে সেটাকে ডিগ্রেড করার জন্য, সেটাকে নষ্ট করার জন্য ব্যাকটেরিয়ারা আসবে। সে ব্যাকটেরিয়া কী করবে, অক্সিজেনকে খাবে, অক্সিজেনকে নেবে এবং অক্সিজেনের সাহায্যে এটাকে ডিস্ট্রয় করবে অ্যালগি ডেড বডিটাকে। তো একটা জলের মধ্যে যত বেশি পরিমাণে অর্গানিক এরকম লিভিং অর্গানিক কম্পাউন্ড প্রেজেন্ট আছে, নোংরা প্রেজেন্ট আছে, সেটাকে ডিস্ট্রয় করার জন্য তত বেশি অক্সিজেনের প্রয়োজন হবে। যত বেশি বায়োলজিক্যাল কম্পাউন্ড, অর্গানিক কম্পাউন্ড প্রেজেন্ট আছে তত বেশি অক্সিজেনের প্রয়োজন হবে সেটাকে ডিস্ট্রয় করার জন্য। কার? ব্যাকটেরিয়ার। এই যে প্রয়োজনটাকে আমরা বলি বিওডি, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। মানে অক্সিজেন নিডেড বাই ব্যাকটেরিয়া টু ব্রেক ডাউন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট। সিওডি মানে কি? সিওডি মানে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। অক্সিজেন নিডেড টু কেমিক্যালি অক্সিডাইজ অল অর্গানিক ম্যাটার, সেটা বায়োডিগ্রেডেবল হোক, নন বায়োডিগ্রেডেবল হোক, কোনো কেমিক্যাল জিনিস হোক, তাও সেটাকে ডিস্ট্রয় করার জন্য ওভারঅলি যা লাগবে সেটা হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো সিওডিটাকে দূরে করি, বায়োলজিটাকে ধরি, বিওডিটাকে। সো কোনো জলে, কোনো ওয়াটারে
যদি বিওডির পরিমাণ বেশি থাকে, বিওডির পরিমাণ অনেক বেশি থাকে, এর মানে কি? এর মানে সিম্পলি হচ্ছে সেই জলটা তত বেশি পলিউটেড, তত বেশি দূষিত, সেখানে তত বেশি এই অর্গানিক নোংরা পদার্থ বা ওয়েস্টরা প্রেজেন্ট আছে। বুঝতে পেরেছো? আর বিওডি বেশি মানে ডিও কম, তাই তো? বিওডি মানে খেয়ে নিচ্ছে ব্যাকটেরিয়ারা ওয়েস্টটাকে ডিস্ট্রয় করার জন্য, তার মানে এখন ডিজলভ অক্সিজেন কমে যাবে। এইবার তাহলে কীভাবে হয় ইউট্রোফিকেশন? যদি নিউট্রিয়েন্টের ওভারলোড হয়, এখানে আমার একটা চাষের জমি, এখানে একটা চাষের জমি, আর এই চাষের জমির পাশে এখানে একটা পুকুর আছে। বৃষ্টি, এখানে চাষের জমিতে প্রচণ্ড পরিমাণে সার, বিভিন্ন রকমের কীটনাশক, বিভিন্ন রকমের সারই ধরো ফার্টিলাইজার্স ইউজ করা হচ্ছে, সেটা বৃষ্টির জলে চুঁয়ে ধুয়ে এই জলাশয়টাতে পড়লো। এই যে ওভার এখান থেকে যে নিউট্রিশনটা জলাশয় গেল, এই জলাশয়টার এবার জলটাতে গিয়ে মেতে উঠবে। এখানে এই যে ওভার নাইট্রোজেন এবং ফসফরাস যদি প্রেজেন্ট থাকে, তাহলে এটা আবার অ্যালগাল ব্লুম করবে, মানে অ্যালগিদের অত্যাধিক গ্রোথ। ঠিক আছে? অক্সিজেন ডিমান্ড তাহলে কমবে, কারণ এই অ্যালগিগুলো যখন মরবে ব্যাকটেরিয়া ডিকম্পোজ করবে, আর ব্যাকটেরিয়া ডিকম্পোজ করার জন্য কি অক্সিজেন কাজে লাগাবে, তখন জলের বিওডি এবং সিওডি বেড়ে যাবে। দ্য মোর অক্সিজেন ইজ নিডেড টু ব্রেক ডাউন দ্য অর্গানিক ম্যাটার। তাহলে কি, যদি বিওডি সিওডি বেড়ে যায়, আমি আগে এক্সপ্লেন করে ফেলেছি, অ্যাজ বিওডি অ্যান্ড সিওডি রাইজেস, ডিও লেভেলস, ডিজলভড অক্সিজেন লেভেলস ফলস, less oxygen is available for fish and other aquatic life. This leads to hypoxia, মানে লো অক্সিজেন কন্ডিশন হয়ে যাবে জলের মধ্যে, এবং তার নিচের উপরের যে তো আমার লেয়ার আছে, এখানে তো তোমার সব এখানে তো তোমার অ্যালগাল ব্লুম হয়ে গেছে, ধরো অক্সিজেন একে নিচে কম যেতে পারছে, ওরা নিজে কাজে লাগাচ্ছে, তার পাশাপাশি ডিজলভ অক্সিজেন নিচে অ্যাভেলেবেল নেই, নিচে অ্যাভেলেবেল নেই, তখন কি ওখানে নো অক্সিজেন সিচুয়েশন তৈরি হয়ে যাবে। নো অক্সিজেন সিচুয়েশন তৈরি হলে জলের যারা ফিশ আছে তারা মরবে। তো দেখতে পাচ্ছ একই জিনিস, যে ওয়েস্ট এবং ফার্টিলাইজার গরুর, বুঝতে পারছো এখানে, বা যারা তোমার পেটস আছে, ঠিক আছে, যদি খামার থাকে সেখানে যারা পশু জন্তু আছে, তাদের ওয়েস্ট, তাদের বিষটা হতে পারে, তাদের পটিও হতে পারে, সেটাও গিয়ে জলে গিয়ে মিশছে, নাইট্রোজেন ফসফরাস। তো তারপরে ওদের ডিকে হচ্ছে নিচে, বুঝতে পারছো, অ্যালগি ব্লক সানলাইট, সানলাইট আসতে দিচ্ছে না, ব্যাকটেরিয়া ইউজ আপ অক্সিজেন টু ব্রেক ডাউন ডিকেইং ম্যাটার, আর এদের জন্য ল্যাক অফ অক্সিজেন আর অ্যাবান্ডেন্স অফ নিউট্রিয়েন্টস কজেস অ্যালগাল ব্লুম। বুঝতে পারছো, এইভাবে নিউট্রিফিকেশনটা হয়ে থাকে। তো আশা করি ইউট্রিফিকেশনের খুব ইম্পর্টেন্ট। এবার এটা খুব ইম্পর্টেন্ট কথা, দ্য ম্যাজিক ট্রিনিটি, মানে ইউট্রিফিকেশন করায় কোন কোন মেন কেমিক্যাল। তো কার্বন, নাইট্রোজেন আর ফসফরাস, এটা মুখস্থ করবে একদম ভালো করে। কার্বন, নাইট্রোজেন এবং ফসফরাস হচ্ছে সেই ম্যাজিক ট্রিনিটি যারা একসঙ্গে অ্যালগাল ব্লুমটা করায়। ঠিক আছে? তো এটা হচ্ছে নিউট্রিফিকেশনের ব্যাপার। বাকি দেখে নেবে, আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? ঠিকঠাক লাগলো? কেমন লাগলো বলো? বুঝতে পেরেছো ইউট্রিফিকেশন আর ট্যাক পলিমারেজের গল্পটা? এতক্ষণ অবধি যদি সেশন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেষ অবধি দেখো, আরও ভালো লাগবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, হ্যাঁ। হুইচ এনজাইম সিনথেসাইজেস ওকাজাকি ফ্র্যাগমেন্টস? আর কোনো ডাউট হলে অবশ্যই কমেন্টে প্লিজ জানাবে, কোনো ডাউট হলে প্লিজ কমেন্টে জানাবে, ডাউট রিজলভ করার জন্য বসে আছি। আই উইল রিজলভ ইউর ডাউট বাই মাই সেলফ অনলি। হুইচ এনজাইম সিনথেসাইজেস ওকাজাকি ফ্র্যাগমেন্টস ইন ইউক্যারিওটিক সেলস? ওকাজাকি ফ্র্যাগমেন্টস বুঝতে পেরেছো, মলিকুলার বেসিসের এটা টপিক, বাট খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে ওকাজাকি ফ্র্যাগমেন্টসের এই আলফা না ডেল্টা, এই কনসেপ্টটা কিন্তু আমাদের এনসিইআরটিতে নেই। ঠিক আছে? এটা কনসেপ্ট এনসিইআরটির বাইরের কনসেপ্ট, কিন্তু এটার যেটা অ্যান্সার হবে সেটা হয়ে যাবে আমাদের ডেল্টা। অপশন বি উইল বি দ্য কারেক্ট অপশন। সো ডিএনএ পলিমারেজ ডেল্টা যেটা আছে সেটা কারেক্ট অপশন হবে। আমি একটু বলতে চাইবো যে ওকাজাকি ফ্র্যাগমেন্টস ইউক্যারিওটিক সেলসের মধ্যে কী মেনলি। তো ডিএনএ রেপ্লিকেশনটা কী সেটা একবার দেখে নিই। ডিএনএ রেপ্লিকেশন যেটা হচ্ছে, ডিএনএ হ্যাজ দুটো স্ট্র্যান্ড, জানো ডিএনএর, আমাদের ভদ্র ডিএনএর দুটো ডিএনএ থাকে। তো দুটো স্ট্র্যান্ড অপোজিট ডিরেকশনে রান করে, একটা 5 প্রাইম টু 3 প্রাইম, একটা আবার 5 প্রাইম টু 3 প্রাইম। তো অপোজিট ডিরেকশনে রান করে, তো যেহেতু অপোজিট ডিরেকশনে রান করে ওরা অ্যান্টি প্যারালাল হয় নেচারে। প্রথম কথা অ্যান্টি প্যারালাল মাথায় রাখবে, ডিএনএ হয় অ্যান্টি প্যারালাল ইন নেচার। ডিএনএ পলিমারেজ ক্যান অনলি ওয়ার্ক ইন ওয়ান ডিরেকশন, এবং ডিএনএ পলিমারেজ এনজাইম আছে এরা কিন্তু একটা ডিরেকশনে কাজ করতে পারবে, কিন্তু আমাকে দুটো কপিকে একসঙ্গে তো ওদের কপি বানাতে হবে। তাহলে কি করব? এ সময় কিন্তু এটার সমাধান হচ্ছে যে আমার দুটো ডিফারেন্ট স্ট্র্যান্ড এখানে তৈরি হয়, একটাকে বলি আমরা লিডিং স্ট্র্যান্ড, একটাকে বলি ল্যাগিং স্ট্র্যান্ড। লিডিং স্ট্র্যান্ডটা কি? কন্টিনিউয়াস সিনথেসিস এখানে হয়। ইম্পর্টেন্ট কথা, এই জায়গাটা মাথায় রাখবে, কোয়েশ্চেন আসতে পারে। লিডিং স্ট্র্যান্ডের ক্ষেত্রে কন্টিনিউয়াস সিনথেসিস হয়, আর ল্যাগিং স্ট্র্যান্ডের ক্ষেত্রে ডিসকন্টিনিউয়াস সিনথেসিস হয়। লাইক রাইটিং এ সেন্টেন্স স্মুথলি, আর এখানে লাইক রাইটিং সেন্টেন্স শর্ট বার্স্ট। আচ্ছা, এবারে যে বললাম যে ডিসকন্টিনিউয়াস সিনথেসিস হয় ল্যাগিং স্ট্র্যান্ডে, মানে এরকম হলো আবার থেমে গেল, আবার এরকম হলো, আবার এরকম হচ্ছে, আর এই লিডিংয়ে এক টানা হয়ে যাচ্ছে।
তো এই যে যখন ল্যাগিং হচ্ছে তখন এক একটা পিস তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ এক একটা টুকরো। এই টুকরোগুলোকে বলা হয় ওকাজাকি ফ্র্যাগমেন্টস। ওকাজাকি একটা সায়েন্টিস্ট, সে সায়েন্টিস্টের নাম থেকে এসছে ওকাজাকি, দেখতে পাচ্ছ একটা জাপানিজ সায়েন্টিস্ট যিনি এই ফ্র্যাগমেন্টসগুলোকে প্রথমবারের জন্য আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, এবার হয় কি, এই এনজাইম যে আছে এখানে, প্রথমে একটা এনজাইম আছে যেটা ডিএনএ পলিমারেজ আলফা, এই আলফাটা স্টার্টার এনজাইম হিসেবে রোল প্লে করে। কিন্তু কোয়েশ্চেনে বলেছে যে ওকাজাকি ফ্র্যাগমেন্টস তৈরি করে কোন এনজাইম। তো এই এনজাইমের মধ্যে যেটা আরেকটা এনজাইম থাকে আমরা দেখতে পাই যে ডিএনএ পলিমারেজ ডেল্টা। এই ডিএনএ পলিমারেজ ডেল্টা যেটা আছে সে মেন ওয়ার্কার ফর ল্যাগিং স্ট্র্যান্ড সিনথেসাইজেস ওকাজাকি ফ্র্যাগমেন্টস। তো ওকাজাকি ফ্র্যাগমেন্টস কে তৈরি করে? ডিএনএ পলিমারেজ ডেল্টা। এটা এসছে কোয়েশ্চেন। এছাড়া ডিএনএ পলিমারেজ এপসিলন থাকে, হ্যাঁ, তো এটা গল্প আলাদা, এটা তোমাদের কত জানতে হবে না। শুধু এখানে এই প্রসেসটা মেনলি মাথায় রাখো যে হেলিকেজ নামক যে এনজাইমটা থাকে সে ডিএনএর স্ট্র্যান্ডটাকে আনউইন্ড করে, মানে খুলে দেয়। ডিএনএ পলিমারেজ আলফা প্রাইমার তৈরি করে, ডিএনএ পলিমারেজ ডেল্টা ওকাজাকি ফ্র্যাগমেন্টস তৈরি করে, ডিএনএ লাইগেজ জয়েন্টস ফ্র্যাগমেন্টস টুগেদার। আর ডিএনএ লাইগেজ এনজাইমটা ফ্র্যাগমেন্টগুলোকে এক অপরের সঙ্গে জুড়ে দেয়। তবে এটা যে বললাম আলফা ডেল্টা এপসিলন, এইটা গল্প একটু বিয়ন্ড এনসিআরটি, বিয়ন্ড ক্লাস 12, তোমাদের কত বেশি এটা জানতে হবে না। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মনিটরস ট্রেড অফ ওয়াইল্ড প্লান্টস অ্যান্ড অ্যানিমালস। আর আমি যে এক্সপ্লেনেশনটা করছি তোমাদের যদি মনে হয় যে সাফিসিয়েন্ট হচ্ছে, খুব ভালো হচ্ছে, তাহলে সেম জিনিসটা কন্টিনিউ করবো। তোমার যদি মনে হয় না দাদা এত এক্সপ্লেনেশনের দরকার নেই আমাদের, আপনি জাস্ট কোয়েশ্চেনটা ফাটাফাট অ্যান্সার করে এগিয়ে যাবেন, তাহলে তোমরা কমেন্টে জানাবে। আমি নেক্সট ভিডিও 2022-23 সেশনে আই উইল কনসিডার, 2023-24 যখন ভিডিও নিয়ে আসবো সেটা আই উইল কনসিডার। হুইচ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মনিটর ট্রেড অফ ওয়াইল্ড প্লান্টস অ্যান্ড অ্যানিমালস। ঠিকঠাকভাবে ওয়াইল্ড প্লান্ট এবং অ্যানিমালসের ট্রেডিং হচ্ছে কি হচ্ছে না, কোনো অপব্যবহার তো হচ্ছে না, ওটাকে কে করে? 4টা সংস্থার এখানে নাম দেওয়া রয়েছে। তো সেই যে সংস্থাটা এগুলো করার জন্য রেসপন্সিবল সেটাকে বলি সাইট, CITES। ঠিক আছে, তো বি উইল বি দ্য কারেক্ট অপশান। আচ্ছা, বায়োডাইভার্সিটি আন্ডারে আসছে ঠিকই, বাট এটারও কথা এনসিআরটিতে মেনশন নেই CITES এর। ঠিক আছে, CITES এর ফুল ফর্ম হচ্ছে কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস। এদের মেনলি কাজ হচ্ছে স্টপ ইলিগাল ট্রেড অফ এন্ডেঞ্জার্ড অ্যানিমালস অ্যান্ড প্লান্টস। কোনো যদি এন্ডেঞ্জার্ড বিলুপ্ত প্রায় উদ্ভিদ বা প্রাণী থাকে তাদের যেন কোনো রকমেরভাবে তাদেরকে নিয়ে ব্যবসা বাণিজ্য না হয়, সেটাকে প্রতিরোধ করার কাজই হচ্ছে এই সংস্থার, ইন্টারন্যাশনাল পুলিশ। তো এটা হচ্ছে সাইট সংস্থার লোগো, দেখতে পাচ্ছ। নেক্সট কোয়েশ্চেন 45, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্রসিডিওর্স ইজ ইউজড ফর ট্রান্সজেনিক প্লান্ট ডেভেলপমেন্ট। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ফটাফট আনসার করো কমেন্টে। ট্রান্সজেনিক প্লান্ট ডেভেলপমেন্টের জন্য কোনটা প্রসিডিওর ইউজ করা হয়? 3, 2, 1, হয়ে গেছে আনসার, টাইম আপ। ইলেকট্রোপোরেশন, ইলেকট্রোলাইসিস, ইলেকট্রোকিউশন, ইলেকট্রোফোরেসিস। খুব ইজি কোয়েশ্চেনটার আনসার, বাট আমি চাইবো এটার একটু এক্সপ্লেনেশন করতে, কারণ এগুলো থেকে কোয়েশ্চেন্স আবার রিপিট হতে পারে, সেমভাবে না হলে একটু অন্যভাবে, কিন্তু সেম কনসেপ্ট থেকে। সো ট্রান্সজেনিক প্লান্ট কী সেই জিনিসটা একবার দেখে নিই। ট্রান্সজেনিক প্লান্ট হচ্ছে মানে এমন প্লান্ট যাদের মধ্যে কোনো বাইরের কোনো জিন ইনসার্ট করা রয়েছে। ট্রান্সজেনিক প্লান্ট হলো সেই প্লান্ট যে ধরো প্লান্টের মধ্যে শুধুমাত্র আমরা একই টাইপের একটা জিন দেখতে পাই, এই জিনের, এই জিন ক্যারি করে এরকম একটা প্লান্ট হচ্ছে ট্রান্সজেনিক। এই একটা নর্মাল প্লান্ট, আমি এখান থেকে বাইরে থেকে অন্য একটা জিন নিলাম বি, এটাকে এখানে ইনসার্ট করে দিলাম বি, আবার এই যে একটা ফরেন জিন ইনসার্ট হয়ে গেছে না, বাইরের জিন অন্য প্লান্ট থেকে, তো এইবারে যে নতুন প্লান্টটা তৈরি হলো এটাকে বলি তখন ট্রান্সজেনিক প্লান্ট। এক্সাম্পল হয়ে গেল বিটি কটন, ইনসেক্ট রেজিস্ট্যান্ট হয়। তো মেন উদ্দেশ্য কি আমাদের এগুলো, এই নকশাটা করার কারণ কি, আমরা কেন বাইরের জিন নিয়ে এসে ঢোকাবো, ইনসার্ট করবো? কারণ হচ্ছে যে ক্রপটাকে আমি বানাচ্ছি, যে নতুন ট্রান্সজেনিক প্লান্টটাকে বানাচ্ছি, সেটা যেন বেটার ক্রপ হয়, সে যেন ডিজিজ রেজিস্ট্যান্ট করতে পারে বা নিউট্রিশিয়াস হয়, বা সে যেন বিভিন্ন রকমের অ্যাবায়োটিক ফ্যাক্টরস যে আছে, খরা রেজিস্ট্যান্ট হয়, ঠিক আছে, হিট রেজিস্ট্যান্ট হয়, সয়েল তোমার স্যালিনিটি লবণাক্ত রেজিস্ট্যান্ট হয়। তো কিছু না কিছু আমি গোল সেট করে আমরা এটাকে ডেভেলপ করি। কি হয় মেনলি তাহলে ট্রান্সজেনিক প্লান্টের ক্ষেত্রে? তো আমরা জিন ট্রান্সফার করি। জাস্ট গিভ এ মোমেন্ট গাইজ। হ্যালো, সরি ফর দ্য ডিস্টারবেন্স। সো জিন ট্রান্সফার কী হয় তাহলে, মেনলি কী ফিচার্স মাথায় রাখতে হয় তোমাদেরকে? জিন ট্রান্সফার
A specific gene that is for pest resistance or drought খরা resistance is isolated and inserted into plant's genome. মানে এমন একটা জিন আমি কারোর মধ্যে পেয়েছি কোনো ব্যাকটেরিয়ার মধ্যে অন্য কারোর মধ্যে যার মধ্যে পেস্টকে রেজিস্ট করার ক্ষমতা রয়েছে বা খরাকে প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে, আমি সেই জিনটার নাম আমি এক্স দিলাম, এক্সটাকে আমি কালেক্ট করলাম। এবার আমি যে ফসলটাকে বানাতে চাইছি, যে আমি উদ্ভিদটাকে বানাতে চাইছি যে পেস্ট রেজিস্ট্যান্ট হোক বা ড্রট রেজিস্ট্যান্ট হোক, ড্রট মানে খরা রেজিস্ট্যান্ট হোক, আমি সেই এক্স জিনটাকে এই খরার মধ্যে এখানে আমি প্রবেশ করালাম। ঠিক আছে, ইজ আইসোলেটেড অ্যান্ড ইনসার্টেড ইন্টু দ্য প্লান্টস জিনোম। এবার নিউ ট্রেড পেয়ে গেল, এই উদ্ভিদটার মধ্যে এই খরা প্রতিরোধের জিনটা ছিল না বা পেস্ট রেজিস্ট্যান্টের জিনটা ছিল না, ওটা আমি প্রবেশ করালাম। তো দিস প্লান্টস ক্যান নাও রেজিস্ট পেস্ট এবং টলারেট হার্শ ক্লাইমেটস, গ্রো ফাস্টার এবং অফার বেটার নিউট্রিশন। নট ন্যাচারালি অকারিং, কারণ এটা ন্যাচারালি হচ্ছে না। দ্য ট্রেডস কাম ফ্রম অর্গানিজম দ্যাট আর নট সেক্সুয়ালি কম্প্যাটিবল উইথ দ্য প্লান্ট। তো আচ্ছা দাদা, এটা সহজভাবে এদেরকে মেটিং করে দিতাম, এই প্লান্টটাকের সঙ্গে মেট করে দিতাম না ভাই, কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। এটা একটা ব্যাকটেরিয়া, ধরো এটা একটা কোনো ব্যাকটেরিয়ার দেহ থেকে আমি নিলাম এই জিনটা, ধরে নাও প্লান্টের ক্ষেত্রেও নিতে পারি, প্লান্ট থেকে নিতে পারি, এটা কোনো একটা প্লান্ট, আমি কী করে ওদের মধ্যে মেটিং করাবো? মেটিং পসিবল ব্যাকটেরিয়া প্লান্টের মধ্যে? কোন অ্যাঙ্গেল থেকে মেটিং পসিবল? নো, রাইট? সো ইন দ্যাট কেস আমাদেরকে এইভাবে জিনকে ট্রান্সফার করতে হচ্ছে। তাহলে চ্যালেঞ্জ কি এখানে? চ্যালেঞ্জ হচ্ছে দ্য সেলস হ্যাভ থিক সেল ওয়ালস, দ্য সেলস হ্যাভ থিক সেল ওয়ালস। হ্যাঁ, এবার চ্যালেঞ্জ কি? সেলসের মধ্যে, প্লান্ট সেলসের ক্ষেত্রে একটা থিক সেল ওয়াল থাকে, কোষ প্রাচীর থাকে। হাউ টু গেট দ্য ডিএনএ ইনসাইড, আমি ডিএনএটাকে ভেতরে প্রবেশ করাবো কীভাবে? সেল মেমব্রেন ডাজ নট লেট বিগ ডিএনএ মলিকিউলস পাস, কারণ কখনোই সেল মেমব্রেনরা চাইবে না যে বাইরের কোনো একটা ফরেন ডিএনএ আমার কোষের মধ্যে এসে প্রবেশ করুক। তো আমি কীভাবে করব? এটা করার জন্য আমাকে কিছু মেথড ফলো করতে হয়। তো মেথডস কী কী আছে ইনসার্ট ডিএনএ ইনসার্ট করার জন্য? সেটা ফার্স্ট মেথড হচ্ছে যেটার নাম ইলেকট্রোপোরেশন, যেটা হচ্ছে আমাদের অ্যান্সার। ইলেকট্রোপোরেশনে কী করা হয়? মেনলি ইলেকট্রিক পালসের সাহায্যে টেম্পোরারি পোর্স তৈরি করা হয়, ছিদ্র তৈরি করে দেওয়া হয়। দেখতে পাচ্ছ, ইলেকট্রোপোরেশন করে ইলেকট্রিক পালসের সাহায্যে আমি এই যে ইয়ারে দেখো, এটা হচ্ছে সেল ওয়াল, এই সেল ওয়াল এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ক্ষুদ্র 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 পোর্স তৈরি করা দেওয়া হয়েছে ইলেকট্রোপোরেশনের মাধ্যমে। এই ছিদ্রগুলোর মধ্যে দিয়ে অনায়াসে আমি ডিএনএটাকে ভেতরে পাস অন করতে পারি। তো সেলস প্লেসড ইন, প্রথমে সেলটাকে নেমে একটা ইলেকট্রিক ফিল্ডে রাখবো, তড়িৎ ক্ষেত্রে রাখলাম, শর্ট ইলেকট্রিক পালস তৈরি হলো, সেগুলো টাইনি হোলস তৈরি করলো এবং ডিএনএ সেই হোলস দিয়ে ভেতরে প্রবেশ করলো এবং অটোমেটিকলি হোলসটা আবার সিল করে যাবে। এবার আদার মেথডস কেন রং? যে অন্য অপশন দেওয়া ছিল, ইলেকট্রোলাইসিস দেওয়া ছিল। ইলেকট্রোলাইসিস মানে কি? তড়িৎ বিয়োজন, যেটা দেখেছো ক্যাথোড অ্যানোডে মলিকুলস ভাঙছে জলের মধ্যে। ব্রেকিং ডাউন অফ কম্পাউন্ডস ইউজিং ইলেকট্রিসিটি ইউজড ইন কেমিস্ট্রি নট বায়োলজি। ঠিক আছে, সো ইলেকট্রোলাইসিস তো কোনো মতো হবে না। থার্ড অপশন ছিল ইলেকট্রিকিউশন। আরে ভাই, ইলেকট্রিকিউশন মানে এরকম শক লেগে মারা যাওয়া, এটাকে ইলেকট্রিকিউশন বলে। ট্রানজিনিক প্ল্যান্টের সঙ্গে কোনো প্রসঙ্গ নেই। ইলেকট্রোফোরেসিসটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমরা আবার ওই পিসিআরের প্রসেসে সেখানে আবার কাজে লাগাই। ঠিক আছে, সেপারেটিং ডিএনএ ফ্র্যাগমেন্টস বাই সাইজ, ডিএনএর সাইজ অনুযায়ী আমরা সেটাকে সেপারেট করে নিই। এই যে ওয়েলসগুলোতে ডিএনএগুলোকে রাখি, দেখি যে কে কত দূরে যাচ্ছে, সে তাদের যাওয়ার ডিস্টেন্স দেখে আমরা ইলেকট্রোফোরেসিসকে কাজে লাগে। এটা আলাদা কনসেপ্ট, এটা এক্সপ্লেন করছি না এখানে। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বাট এটা এখানে অ্যান্সার হবে না। তাছাড়া তাহলে বলি যে এখানে একটা অ্যান্সার পেয়ে গেলাম, তার মানে ইলেকট্রোপোরেশন, এটার সাহায্যে আমরা ভেতরে প্রবেশ করাতে পারি। আর কি অপশান হতে পারে ইলেকট্রোপোরেশন ছাড়া? আর কি অপশান হতে পারে? তো অ্যাগ্রোব্যাকটেরিয়াম মেথডস আছে, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টুমিফেসেন্স ব্যাকটেরিয়ার সাহায্যে। ঠিক আছে, জিন গান মেথড আছে, যেখানে গোল্ড পার্টিকলসকে আমরা শ্যুট করি। মাইক্রো ইঞ্জেকশনস আছে, মেনলি অ্যানিমেল সেলসদের ক্ষেত্রে ইউজ করা হয়। বিটি কটন, গোল্ডেন রাইস, হার্বিসাইড রেজিস্ট্যান্ট পেস্ট, এগুলো ডিফারেন্ট আমাদের সাকসেস হিস্টোরি আছে, যেখানে আমরা অলরেডি এই কাজগুলো করে ফেলেছি। নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ সয়েল লেয়ার মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি ইজ হাই? এটাও ডিরেক্ট এনসিআরটির কোয়েশ্চেন নয়, এনসিআরটিতে ইনডিরেক্টলি বলা হয়েছিল, কিন্তু এক্স্যাক্টলি হরাইজন মেনটেন করে বলা হয়নি। বলো 3, 2, 1, কমেন্ট হয়ে গেছে আনসার। কারেক্ট অপশন উইল বি অপশন বি, এ হরাইজন। ঠিক আছে, আমাদের যে এ হরাইজন আছে সেখানে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি সব থেকে বেশি হয়। তো সয়েল প্রোফাইল যদি আমরা করি, দেখো সব থেকে উপরে যেটা একটা লেয়ার পাই, সেটাকে বলি ও হরাইজন, লুজ অ্যান্ড পার্টলি ডিকেড অর্গানিক ম্যাটার থাকে ওখানে। তারপরে যেটা এ হরাইজন আছে না, এই যে এ হরাইজনটা দেখতে পাচ্ছ মাটির নিচে, সয়েলের লেয়ার দেখছে রে বাবা, মিনারেল ওয়াটার মিক্সড উইথ সাম হিউমাস। এই যে হিউমাস, যেটা জানো সব থেকে পুষ্টিকর নিউট্রিশিয়াস মাটি, সেই হিউমাসটা পাওয়া যায় এখানে, কারণ এখানে মিনারেল ওয়াটারও থাকে,
হ্যাঁ, আর ওখানে তোমার মিনারেল ওয়াটার পুরোপুরি অনেকগুলো নিউট্রিশন মিনারেল ওয়াটার লিয়ে যাচ্ছে, তো একটা নিউট্রিশিয়াস মাটি তৈরি করে যেটাকে হিউমাস বলি। এরপরে ই হরাইজন, বি হরাইজন আছে, সি হরাইজন, আর হরাইজন আছে, যায় না। কোশ্চেনটা এসে সব থেকে বেশি নিউট্রিশিয়াস মানে সব থেকে বেশি উপরে যেটা মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি হাই কোথায় হয়, মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি সব থেকে হাই হয় এটাতে, এ হরাইজনে। এটা হবে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, তো এ হরাইজন বা টপ সয়েল যেটাকে বলে হ্যাজ দ্য হাইস্ট মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি অ্যামং অল সয়েল লেয়ার্স। দিস লেয়ার্স রিপ্রেজেন্টস দ্য অপটিমাল জোন where microorganisms thrive due to a unique combination of environmental conditions and available resources. Next question, which of the following are stop codons? বলো তাড়াতাড়ি বলো, which of the following? 3 2 1 চলো, তো কারেক্ট অপশন হবে অপশন বি, ইউএএ, ইউএজি এবং ইউজিএ। এটাকে বলি আমরা স্টপ কোডনস। কোডনস কি তাহলে, হোয়াট আর দ্য কোডনস? কোডনস হচ্ছে সেট অফ 3 নিউক্লিওটাইডস ইন এমআরএনএ। এমআরএনএ 3টে সেটের নিউক্লিওটাইডকে আমরা কোডনস বলি, ঠিক আছে। এদের মেনলি কাজ হচ্ছে যে অ্যামিনো অ্যাসিড তৈরি করা। টোটাল কোডন থাকে 64, এরা 4 কিউবকে করি তো 64 পসিবল কম্বিনেশনস হয়, ঠিক আছে। হ্যাঁ, 64 পসিবল কম্বিনেশনস এটা করে থাকে। 61 কোডনস কোড ফর অ্যামিনো অ্যাসিডস। এদের মধ্যে 64 বললাম টোটাল কম্বিনেশনস, এদের মধ্যে 61 কোডন আছে যারা অ্যামিনো অ্যাসিডের জন্য কোড করে। বাকি 3টে কোডন আছে যারা কিন্তু স্টপ সিগন্যাল, যারা কিন্তু কোনো কিছু কোড করে না। এদেরকে বলা হয় স্টপ কোডন বা টার্মিনেশন কোডন। কারা এই কোডন? ওয়াগ উগা, ইউএএ, ইউএজি, ইউজিএ, ইউএএ, ইউএজি, ইউজিএ, 3টে হচ্ছে আমার স্টপ কোডনস, ইউএএ, ইউএজি, ইউজিএ। একদম ইম্পর্টেন্ট। কোডনের ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট ইউনিভার্সাল নেচার তাদের ব্যাপারে যেটা সত্যি সেটা হচ্ছে দিস স্টপ কোডনস ওয়ার্ক ইন অল লিভিং অর্গানিজম, সবার জন্য ট্রু। ফ্রম ব্যাকটেরিয়া টু হিউম্যান সেম স্টপ সিগন্যালস ফর এভরিওয়ান, কোনো ব্যতিক্রম নেই। দিস প্রুভস কমন এভলিউশনারি অরিজিন, এটা দেখায় যে আমরা এভলিউশনারি অরিজিন আমাদের কমনই ছিল। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, হুইচ এরা রিপ্রেজেন্টস এরা অফ ফিশেস? কোনটা এরাকে আমরা ফিশের এরা হিসেবে ভেবে থাকি? সিনোজিক এরা, মেসোজোইক এরা, পেলোজোইক এরা নাকি প্রোটেরোজোইক এরা? বলো তাড়াতাড়ি, 3 2 1 স্টার্ট। সি, অপশন সি যেটা হচ্ছে সেটা কারেক্ট অপশন, সেটা হচ্ছে পেলোজোইক এরা। পেলোজোইক এরাকে আমরা মেনলি ফিশের এরা বলে থাকি। তো জানো অনেকগুলো, মেনলি 4টা আমাদের কাছে মেজর এরাজ ছিল, প্রি ক্যাম্ব্রিয়ান এরা, তারপরে তোমার পেলোজোইক এরা, তারপরে মেসোজোইক এরা, তারপরে সিনোজোইক এরা। এর মধ্যে একটা প্রি ক্যাম্ব্রিয়ান এরা, সেটাতে সিঙ্গেল সেল অর্গানিজমটা বেশি ছিল। পেলোজোইক এরা মেনলি এদেরকে এরা অফ ফিশেস বলা হয়। ইম্পর্টেন্ট, এগুলো নিটের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে মেসোজোইক এরা আসলো যেখানে মেনলি রেপটাইলস এবং ডাইনোসরদের যুগ ছিল। তারপরে সিনোজোইক এরা যেটাতে আমরা এখন বর্তমানে আছি, দ্যাট ইজ আওয়ার ম্যামালসদের মেনলি ডমিনেন্স। নেক্সট কোয়েশ্চেন, অ্যান্টিবডিজ আর প্রডিউস ফ্রম হুইচ অফ দ্য ফলোইং সেলস? বি সেলস, টি সেলস, নাল সেলস নাকি নিউট্রোফিলস? চলো 4টা সেলসকে এক এক করে দেখে নিই। কারেক্ট অপশন এটা যেটা হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের অপশন বি, বি সেলস। বি সেলস থেকে অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে অ্যান্টিবডি জিনিসটা কি? অ্যান্টিবডি আর নাথিং বাট আমাদের মিসাইলস, বিভিন্ন জার্মসের এগেনস্টে ফাইট করার জন্য আমাদের বডির মিসাইলস, প্রতিরক্ষা, সেটা হচ্ছে অ্যান্টিবডিজ। অ্যান্টিবডিজকে সায়েন্টিফিক্যালি ইমিউনোগ্লোবিউলিন্সও বলা হয়। কী বলা হয়? ইমিউনোগ্লোবিউলিন্স। এদের শেপ যদি দেখি, ডান দিকে ছবিতে দেখতে পাচ্ছ ওয়াই, তো ওয়াই শেপড প্রোটিনস। অ্যান্টিবডিজ আর নাথিং বাট ওয়াই শেপড প্রোটিনস, ঠিক আছে, প্রোটিনস। তো এই অ্যান্টিবডিজগুলো যা আছে, অ্যান্টিবডিজগুলো মেনলি কাজ হচ্ছে কোনো একটা ফরেন প্যাথোজেন যেটা আমাদের বডির জন্য ক্ষতিকারক জিনিস, সেটাকে রিকগনাইজ করা, সেটাকে রিকগনাইজ করার পরে সঙ্গে সঙ্গে সেটাকে ধ্বংস করার জন্য, নিউট্রালাইজ করার জন্য ফরেন সাবস্টেন্সকে মেরে ফেলা, এটা কাজ হচ্ছে অ্যান্টিবডিজের, ঠিক আছে। অ্যান্টিবডিজের স্ট্রাকচার দিয়েও কোয়েশ্চেন চলে আসে, নিটে তো এসছে, জেন পাসে চলে আসতে পারে, একবার দেখে নাও। অ্যান্টিবডির এটা এইরকম ওয়াই টাইপের স্ট্রাকচার হয়। এখানে দুটো টাইপের চেন দেখতে পাই, এগুলোকে বলি আমরা লাইট চেন আর এটাকে বলি আমরা হেভি চেন, ঠিক আছে। লাইট চেন আর হেভি চেন, লাইট চেন এবং হেভি চেন, প্রথম কথা। দ্বিতীয় কথা মাথায় রাখবে যে এই যে দুটো সাইড দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় অ্যান্টিজেন বাইন্ডিং সাইট, ABS, অ্যান্টিজেন বাইন্ডিং সাইট। মানে এটা তো অ্যান্টিবডিগুলো যে অ্যান্টিজেনগুলোকে ধরে মেরে মেরে ফেলবে, তো এগুলো হচ্ছে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট, ঠিক আছে। অ্যান্টিজেন বাইন্ডিং সাইট, এটা হচ্ছে হেভি চেন, এটা হচ্ছে লাইট চেন, এটা হচ্ছে ওয়াই শেপড অ্যান্টিবডি স্ট্রাকচার। এতটুকু মাথায় রাখলে মোর দ্যান এনাফ। নেক্সট কোয়েশ্চেন, এবার চলো বাকি যে সেলগুলো অপশানে দেওয়া ছিল 4টে সেলের নাম, সেই সেলগুলোকে একবার দেখে নিই। বি সেলস, ঠিক আছে, নাথিং বাট দিজ আর দ্য বি লিম্ফোসাইটস। বি লিম্ফোসাইটস এরা সৃষ্ট হয় আমাদের বোন ম্যারোতে। কোথায় বললাম? বোন ম্যারো। এই বোন ম্যারোতে যে আমাদের বি লিম্ফোসাইটসগুলো থাকে, সেই বি লিম্ফোসাইটসগুলো
বোন ম্যারো থেকে সৃষ্টি হয়। এদের কাজ হচ্ছে অ্যান্টিবডিকে প্রডিউস করা, অ্যান্টিবডি প্রডিউস করা, ঠিক আছে। টি সেলস, টি সেলসের মেনলি অরিজিন হচ্ছে থাইমাস, মেনলি অরিজিন কি থাইমাস গ্ল্যান্ড, থাইমাস গ্ল্যান্ড থেকে টি সেলস তৈরি হয়, মানে অরিজিন বলতে মেনলি ম্যাচুরেশন যেটা হয় এদের ম্যাচুরেশনটা থাইমাস গ্ল্যান্ডে হয়, ঠিক আছে। তো এই টি সেলস যে আছে এরা হচ্ছে আমাদেরকে সেল মেডিয়েটেড ইমিউনিটি প্রোভাইড করে, কারণ এদের টি সেলসের মধ্যে অনেকগুলো সেল থাকে, হেল্পার টি সেল হয়ে গেল, কিলার টি সেল হয়ে গেল, ঠিক আছে। তো হেল্পার টি সেলস বা কিলার টি সেলসের থ্রুতে এরাও আমাদের রোগ প্রতিরোধের বিরুদ্ধে ফাইট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টি সেলসেরও কাজ তাই, কিন্তু টি সেলসরা অ্যান্টিবডি তৈরি করে না, এরা ডিরেক্টলি নিজের হেল্পার টি সেল বা কিলার টি সেলের সাহায্যে মেরে ফেলে। হেল্পার টি সেলের মেন কাজ হচ্ছে যে বি সেলকে বলা যায় ভাই আরও অ্যান্টিবডি বানা, আরও অ্যান্টিবডি বানা, আরও অ্যান্টিবডি বানা। আর কিলার টি সেলসের কাজ হচ্ছে ডিরেক্টলি একদম গিয়ে কিল করে চলে আসবে প্যাথোজেনকে, ঠিক আছে। সো এটা হচ্ছে টি সেল। আরেকটা ইম্পর্টেন্ট কথা এখানে যখন লেখা আছে সেল মেডিয়েটেড ইমিউনিটি, সিএমআই, সেল মেডিয়েটেড ইমিউনিটি, এটাকে আমরা বলি হিউমোরাল ইমিউনিটি, হিউমোরাল, যেটা অ্যান্টিবডি প্রোভাইড করে ওটা হিউমোরাল ইমিউনিটি হয়, এটা যেটা দেয় সেটা হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি। আর এনকে থাকে কিছু ন্যাচারাল কিলার সেলস থাকে, এরাও গিয়ে মেরে ফেলে। নিউট্রোফিলসেরও কাজ একদমই জার্মসের এগেনস্টে ফাইট করা। মোস্ট অ্যাবান্ডেন্ট হোয়াইট ব্লাড সেলস, এদেরও কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা, কোনো রকম জার্মস থাকলে সেটাকে পুরোপুরি খেয়ে ফেলে সেটাকে নষ্ট করবে, কিন্তু এরা কোনো অ্যান্টিবডি তৈরি করে না, অ্যান্টিবডি শুধুমাত্র তৈরি করে বি সেলস। আশা করি ক্লিয়ার, কোনো ডাউট নেই। অ্যান্টিবডির অনেকগুলো টাইপ হয় ভাই, ঠিক আছে, আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিই, আইজিডি। তো এই পাঁচটা টাইপের মধ্যে মোস্ট কমন যেটা থাকে ব্লাডে সেটা হচ্ছে আইজিজি। এই আইজিজি অ্যান্টিবডিটা আবার প্লাসেন্টা ক্রস করে যায় মাদার টু বেবির মধ্যে, বেবি যে প্রথম ইমিউনিটা পায় সেটা আইজিজিরই পায়, ওটাই মাদারের প্লাসেন্টা থেকে বেবির মধ্যে যায়। আর যেটা ব্রেস্ট মিল্কে অ্যান্টিবডি প্রেজেন্ট থাকে, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মায়ের ব্রেস্ট মিল্কে সেটাকে বলা হয়, সেটা হচ্ছে আইজিএ, এটা ফার্স্ট লাইন ডিফেন্স প্রোভাইড করে। এছাড়া আইজিএম আছে, আইজিই আছে, অ্যালার্জিক রিয়াকশনসের জন্য অ্যালার্জি আইজিই রেসপন্সিবল, ঠিক আছে, আইজিডি থাকে। সো এগুলো হচ্ছে মেনলি আমাদের ডিফারেন্ট অ্যান্টিবডিজ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 50, ডিএনএ সিকোয়েন্স দ্যাট চেঞ্জেস ইটস লোকেশন অন দ্য জিনোম ইজ টার্মড অ্যাজ প্লাজমিড, ক্লোনিং ভেক্টর, ট্রান্সপোজন নাকি এক্সপ্রেশনস ভেক্টর। 3, 2, 1 হয়ে গেছে আনসার। চলো কারেক্ট অপশন উইল বি অপশন সি, ট্রান্সপোজন, ঠিক আছে। ট্রান্সপোজন কী করে, নিজের যে লোকেশান আছে সেটাকে চেঞ্জ করে। কীভাবে লোকেশন চেঞ্জ করে, তো যদি লোকেশন চেঞ্জ করার কথা শোনো খুব ফানি ব্যাপার হয়, এরা না লাফিয়ে বেড়ায়, জাম্পিং জিন্স বলে, ট্রান্সপোজনসকে জাম্পিং জিন্স বলে। সো স্মল সিম্পল ডেফিনেশন যদি দেখি তাহলে ডিএনএ পিসেস দ্যাট ক্যান মুভ অ্যারাউন্ড ইন জিনোম, একটা যদি পার্টিকুলার জিনোম থাকে, জিনোমের মধ্যে এখানে আছে একবার, এখানে আছে একবার, এখানে আছে, এই যে মুভ করে বেড়াচ্ছে না, মুভ করে বেড়াচ্ছে, এগুলোকে ট্রান্সপোজন বলে। সো বারবারা ম্যাকলিনটক এটাকে ডিসকভার করেছিল, নট রিকোয়ার্ড ফর ইউ গাইজ, থিঙ্ক অফ অ্যাজ এ জেনেটিক হিট, আচ্ছা এদেরকেও এগুলো মনে রাখার প্রয়োজন নেই। সো ট্রান্সপোজন যে আছে না, ট্রান্সপোজনটা একবার দেখতে পাচ্ছি একবার এখানে আছে একবার এখানে চলে আসছে, তো এরকম করে ওরা ছুটে বেড়ায় ট্রান্সপোজন। এটাও কোয়েশ্চেন আসবে না, এটা কোয়েশ্চেন একটু বাড়তি কোয়েশ্চেন করে দিয়েছিল, এরকম কোয়েশ্চেন না আসাই উচিত আর না আসলেই ভালো, ঠিক আছে। আর প্লাজমিডের ব্যাপারে একটু জেনে রাখো, প্লাজমিড হচ্ছে স্মল সার্কুলার ডিএনএ, যেটা ব্যাকটেরিয়াতে থাকে। মানে দেখো ব্যাকটেরিয়া যা আছে এটা যদি ব্যাকটেরিয়ার একটা সেল হয়, ব্যাকটেরিয়ার সেলের ক্ষেত্রে এরকম টাইপের না বিক্ষিপ্তভাবে থাকে নিউক্লিয়ার, মানে ওদের তো কোনো প্রপার নিউক্লিয়াস থাকে না, কোনো নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, এরকম বিক্ষিপ্তভাবে জেনেটিক ম্যাটেরিয়াল এক জায়গায় থাকে, এটাকে বলি নিউক্লিয়ার্ড, ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে বলছি। আর একটা এরকম সার্কুলার টাইপের ডিএনএ থাকে, ঠিক আছে, এটাকে বলা হয় প্লাজমিড। তো এই প্লাজমিডটা আসে না এরকম দেখতে স্মল সার্কুলার ডিএনএ থাকে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, হ্যাঁ, মেনলি ক্রোমোজোমের বাইরে থাকে, আর ক্যান ট্রান্সফার বিটুইন ব্যাকটেরিয়া, আর ব্যাকটেরিয়া টু ব্যাকটেরিয়া প্লাজমিডটা ট্রান্সফার হতে পারে। এরা সেলফ রেপ্লিকেট করতে পারে, নিজে রেপ্লিকেট করতে পারে, আর অটোনমি শো করে, ঠিক আছে, অটোনমি শো করে। ওকে, ক্লোনিং ভেক্টর আছে, এরা টুল টু ক্যারি, এরা ডিফারেন্ট একটা জায়গা থেকে আরেকটা সেলে তোমার ফরেন ডিএনএ ক্যারি করতে হেল্প করে। এক্সপ্রেশন ভেক্টর আছে, স্পেশাল ক্লোনিং ভেক্টর এরাও। সো প্লাজমিডটাও একটা ভেক্টরই, হ্যাঁ, মাথায় রাখবে। চলো নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ স্টেজ অফ হাইড্রোসিরি টাইফা অ্যান্ড স্যাজিটেরিয়া আর ফাউন্ড। ওকে, এগুলো কিন্তু ডিফিকাল্ট কোয়েশ্চেনে বলা চলে, এগুলো কোয়েশ্চেনকে মানে এক্স্যাক্টলি তোমার সিরি মাথায় রেখে সেখানে টাইফা আর স্যাজিটেরিয়া এক্স্যাক্টলি বলতে পারা অনেকে ভুল করবে। চলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ভালো করে।
সো হাইড্রোসিরি জিনিসটাকে আগে সেটা দেখে না। হাইড্রো মানে জল, সবাই জানো। সিরি মানে সিকোয়েন্স অফ প্লান্ট কমিউনিটিস। যখন একটা প্লান্ট কমিউনিটি তৈরি হচ্ছে, বিল্ড হচ্ছে, সেখানে কি সিকোয়েন্স মেনটেন হচ্ছে, সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। তো সেই সিকোয়েন্সটা যে মেনটেন হয় না, সেটাকে সিরি বলি আমরা। ডেফিনেশনের যদি কথা বলি, ইকোলজিক্যাল সাকসেশন স্টার্টিং ফ্রম ওয়াটার বডি থেকে নিয়ে ফরেস্ট তৈরি হচ্ছে, একটা ওয়াটার বডি থেকে নিয়ে সেখানে ফরেস্ট তৈরি হচ্ছে। তো এইটাই হচ্ছে একটা হাইড্রোসিরি। মানে প্রথমে এখানে 7টা ডিফারেন্ট স্টেজ থাকে। একটা জল আছে, সেই জলের মধ্যে ফাইটোপ্লাঙ্কটন প্রথমবারের জন্য আবির্ভূত হলো। সেই ফাইটোপ্লাঙ্কটন থেকে আস্তে আস্তে রুটেড সাবমার্জ স্টেজ আসলো, তারপরে রুটেড ফ্লোটিং স্টেজ আসলো, তারপরে রিড সোয়াম্প স্টেজ আসলো, তারপরে মার্স মিডো স্টেজ আসলো, তারপরে স্ক্রাব ল্যান্ড স্টেজ আসলো, তারপরে উড ল্যান্ড স্টেজ আসলো। এই হাইড্রোসিরি ইম্পর্টেন্ট। আর জেরোসিরি যেটা এটা জলের মধ্যে হচ্ছে, যদি প্লান্টে হয় তাহলে জেরোসিরি, দুটোকে কিন্তু মাথায় রাখতে হবে। সবাইকে বলছি হাইড্রোসিরি জেরোসিরি ইজ ইম্পর্টেন্ট। এবার যেটা আমার রেড সোয়াম্প স্টেজ আছে না, এই মার্স মিডো স্টেজ আর রিড এই স্টেজগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, এগুলো একটু মাথায় রাখবে। স্টেজ 4, স্টেজ 5। রেড সোয়াম্প স্টেজে যেটা আমাদের কোয়েশ্চেন, যে স্যাজিটেরিয়া এবং টাইফা কোথায় দেখতে পাওয়া যায়, তো রেড সোয়াম্প স্টেজে দেখতে পাওয়া যায়। অপশান সি হবে কারেক্ট অপশান। আমি ছবি দেখাচ্ছি আর ক্লিয়ার হবে। সো এই যে দেখো, এটা হচ্ছে ট্রেন্ড অফ সাকসেশন। তো এই যে প্রথমে আমার জলের মধ্যে ফাইটোপ্লাঙ্কটন ছিল, ফাইটোপ্লাঙ্কটন পরে প্রথমবারে রুট তৈরি হলো, দেখেছো? রুট জলের নিচে আছে, রুট জলের নিচে, কিন্তু রুটেড সাবমার্জ স্টেজ প্রথমবারের জন্য আসলো। মানে এটা ফার্স্ট, তারপরে এরপরে ফ্লোটিং আসবে, এটা প্রথমবারের জন্য আসলো সেকেন্ড। এরপরে ফ্লোটিং আসলো, ফ্লোটিংয়ের পরে রুটেড ফ্লোটিং স্টেজ আসলো, মানে শুধু ফ্লোটিং ছিল এটা। আর এটা দেখতে পাচ্ছ রুটেডও আছে, আবার ও ফ্লোটও করছে, তো রুটেড ফ্লোটিং আসলো ফোর্থ। এরপরে রিড সোয়াম্প স্টেজ আসলো, এরপরে মার্স মিডো স্টেজ আসলো সিক্সথ। এরপরে উডল্যান্ড স্টেজ আসলো, উডল্যান্ড স্টেজ সেভেন্থ। তারপরে ফরেস্ট স্টেজ বা ক্লাইম্যাক্স কমিউনিটি, তারপরে পুরো একটা প্রপার জঙ্গল। তো এইভাবে এটা 1-2 বছর গল্প না, এটা 100 বছর, হান্ড্রেডস অফ ইয়ার্স টাইম নিতে পারে। এভাবে কিন্তু সৃষ্টি হয়, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আর ব্যাপার। তো এটা এখন এক্সপ্লেনেশনে যা গেলে দেরি হয়ে যাবে। Chromosome mapping is based on number of genes in chromosome, number and position of chromosome, crossing over, arrangement of chromosomes, length of the chromosomes. 3, 2, 1. So correct যেটা অপশন হবে সেটা হবে নাম্বার অ্যান্ড পজিশন অফ ক্রসিং ওভার। ক্রোমোজোম ম্যাপিং মানে সিম্পলি হচ্ছে মেকিং এ ম্যাপ অফ জিনস অন ক্রোমোজোমস। একটা ক্রোমোজোমের মধ্যে কোথায় কি জিন আছে না, সেটাকে ম্যাপ করতে পারাটাকে বলা হয় ক্রোমোজোমের ম্যাপিং করা। কী কনসেপ্ট মেনলি এখানে লিঙ্কেজ এবং রিকম্বিনেশন যা আছে। জিন অন ক্রোমোজোম মানে হচ্ছে লিঙ্কড জিনস, আর ডিউরিং মিউসিসে কোথায় কে কে ক্রসিং ওভার করলো সেটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। থমাস হান্ট মর্গান একটা ড্রসোফিলার উপরে ডিসকভারি করেছিল যে জিন ডিস্ট্যান্স যেটা আছে সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে কিসের সঙ্গে, রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সির সঙ্গে। যত বেশি ডিস্ট্যান্স হবে তত বেশি রিকম্বিনেশনের ফ্রিকোয়েন্সিটা তেমনভাবে বেড়ে যাবে। তো খুবই ইম্পর্টেন্ট কথা যে লিঙ্কেজ এবং রিকম্বিনেশনটা কমপ্লিটলি কিন্তু দুটো অপোজিট জিনিস, ঠিক আছে? তো ক্রোমোজোম ম্যাপিং ইজ নাথিং বাট ধরো জিপিএস ফর জিনস অন ক্রোমোজোম, জিপিএস ফর জিনস অন ক্রোমোজোম। নেক্সট কোয়েশ্চেন 53, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এসেন্সিয়াল কম্পোনেন্ট অফ প্রোটিন সিনথেসিস? কোনটা প্রোটিন সিনথেসিসের এসেন্সিয়াল কম্পোনেন্ট নয়? রাইবোজোম, অক্সিজোম, অ্যামিনো অ্যাসিডস নাকি এমআরএনএ? কারেক্ট অপশন হবে, তাড়াতাড়ি বলো। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এসেন্সিয়াল কম্পোনেন্ট অফ প্রোটিন সিনথেসিসের এসেন্সিয়াল কম্পোনেন্ট নয় কোনটা? রাইবোজোম, অ্যামিনো অ্যাসিডস, এমআরএনএ নাকি অক্সিজোম? 3, 2, 1। তো অক্সিজোম হবে কারেক্ট আনসার, ঠিক আছে? অক্সিজেন যেটা আছে, অক্সিজেনের কোনো রোল থাকে না। রাইবোজোম, অ্যামিনো অ্যাসিডস, এমআরএনএ তো লাগবে প্রোটিন তৈরি করার জন্য। সো প্রোটিন তৈরি হয় কীভাবে, এটার জন্য আমরা সেন্ট্রাল ডগমাটাকে দেখি। সেন্ট্রাল ডগমাতে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, ঠিক আছে? এই যে ডিএনএ থেকে যদি আবার ডিএনএ তৈরি হয় তাহলে সেটাকে রেপ্লিকেশন বলি, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়াকে বলি ট্রান্সক্রিপশন, আর এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়াকে বলি ট্রান্সলেশন। তো এই প্রসেসের থ্রুতে প্রোটিন তৈরি হয়। তো ট্রান্সক্রিপশন মানে ডিএনএ থেকে এমআরএনএ, ট্রান্সক্রিপশন নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে, ট্রান্সলেশন এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়াকে বলি ট্রান্সলেশন। এটা রাইবোজোমের মধ্যে হয়, এটা হয় রাইবোজোমের মধ্যে। লোকেশনটা মাথায় রাখবে, কোনটা নিউক্লিয়াসে কোনটা রাইবোজোম। এবার রাইবোজোম তো লাগবেই লাগবে। রাইবোজোম দ্য প্রোটিন ফ্যাক্টরি, ওটা হচ্ছে ফ্যাক্টরি যেখানে অ্যাকচুয়ালি প্রোটিনটা সিনথেসিস হয়, ঠিক আছে? ওটা তো লাগবেই। রাইবোজোমে লার্জ এবং স্মল সাব ইউনিট মিলে এটাকে মেনলি করায়। এমআরএনএ তো লাগবে, মেসেঞ্জার আরএনএ না থাকলে ডিএনএর বার্তাটা এখানে আসবেই না, ঠিক আছে? তো মেসেঞ্জার আরএনএ লাগবে। এই মেনলি জেনেটিক কোডটা যেটা আছে ডিএনএ থেকে সেটাকে ক্যারি করে। আর নেক্সট যেটা বললাম
অ্যামিনো অ্যাসিডস ডেফিনেটলি বিল্ডিং ব্লকস অফ প্রোটিনস হচ্ছে অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিডটাকে জুড়েই তো অ্যাকচুয়ালি রাইবোজোমে কী হয়, প্রোটিন ফ্যাক্টরিতে প্রোটিনটা তৈরি হয়, এরকম জুড়ে তো একটা চেন তৈরি হয়, ঠিক আছে। তো অ্যামিনো অ্যাসিড লাগবে, কিন্তু অক্সিজম ইজ নট ইম্পর্টেন্ট, অক্সিজম লাগবে না, এটা নট এসেন্সিয়াল ফর প্রোটিনস। অক্সিজেন কী করে, লোকেটেড ইন মাইটোকন্ড্রিয়া অ্যান্ড ক্লোরোপ্লাস্টে লোকেটেড থাকে, সিনথেসাইজেস এটিপি ইউজিং প্রোটন গ্রেডিয়েন্ট, প্রোটন গ্রেডিয়েন্টের সাহায্যে মেনলি এটিপি সিনথেসাইজ করার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটিপির সঙ্গে রিলেটেড হচ্ছে অক্সিজেন, মাথায় রাখবে। পার্ট অফ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের পার্ট, ঠিক আছে, এসেন্সিয়াল ফর সেলুলার রেসপিরেশন অ্যান্ড ফটোসিনথেসিস, এটার জন্য রেসপিরেশন হচ্ছে অক্সিজেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট ডিস্ট্রয়েড বাই হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস? আচ্ছা, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাসের দ্বারা প্রথমে কাকে ডিস্ট্রয় করা হয়? থ্রম্বোসাইটস, বি লিম্ফোসাইট, লিগোসাইট নাকি টি লিম্ফোসাইট? 3, 2, 1, দেখো চলো কারেক্ট আনসার হয়ে যাবে আমার টি লিম্ফোসাইটস। টি, কারণ টি, যে টি এর আমার হেল্পার টি সেল আছে না, হেল্পার টি সেল, সে হেল্পার টি সেল যারা আছে এদেরকে গিয়ে প্রথমে টার্গেট করে আমার এইচআইভি ভাইরাস। এই কারণে এইচআইভি ভাইরাস এত ডেডলি ভাইরাস, কারণ যে আমার ধরো আমার দেহের রোগ প্রতিরোধ করার জন্য যে রেসপন্সিবল, সেই গিয়ে আগে তাকে গিয়ে আঘাত করা হচ্ছে। তো টি লিম্ফোসাইট যে আছে, টি লিম্ফোসাইটসের যে আমার ডিস্ট্রয় যে আমার আছে, তোমার টি লিম্ফোসাইটসের প্রাইমারি টার্গেট হচ্ছে CD4+ টি হেল্পার সেলস, CD4+ টি হেল্পার সেলস, ঠিক আছে, এটা হবে কারেক্ট অ্যান্সার। একটু দেখে নিও এর ব্যাপারে, কি আমি বেশি এক্সপ্লেনেশন যাচ্ছি না, ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে, একটু পড়ে নেবে নিজে, ঠিক আছে। CD4 রিসেপ্টার কি, কীভাবে কী করে দেখে নেবে। কারণ নোটসটা লাগলে কমেন্টে বলো যে নোটস প্লিজ, সিম্পলি নোটস প্লিজ, এই মেসেজটা করো কমেন্টে, নোটস আমি দিয়ে দেবো, ঠিক আছে, নোটস আমি দিয়ে দেবো। এন্টোমোফিলাস ফ্লাওয়ার্স আর ক্যারেক্টারাইজ বাই, এন্টোমোফিলাস ফ্লাওয়ার্সদের কী করে ক্যারেক্টারাইজ করবো? অর্ডারলেস থাকবে, সেপালস এবং পেটালস কিউটিকল থাকবে, কালার্স এবং অ্যাট্রাকটিভ ফ্লাওয়ার হবে নাকি উইংড পলেন গ্রেনস থাকবে? আচ্ছা, কালারফুল অ্যান্ড অ্যাট্রাকটিভ ফ্লাওয়ার্স থাকবে। এন্টোমোফিলাস মানে যারা মেনলি ইনসেক্টসের দ্বারা নিজের কী করে পলিনেশনটা করে থাকে, তো ইনসেক্টের দ্বারা যদি পলিনেশন হয়ে থাকে, এন্টোমো মানে ইনসেক্টস, তাহলে ইনসেক্টদেরকে অ্যাট্রাক্ট করার জন্য যা যা প্রয়োজন সেটা কিন্তু এখানে লাগবে, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে ব্রাইট কালার্স হতে হবে, রেড, ইয়েলো, ব্লু, পার্পল কালার ফ্লাওয়ার হয়, পারপোজ অ্যাট্রাক্ট করতে হবে, ঠিক আছে, সায়েন্টিফিক বেসিস থাকে এখানে কিছু, এক্সাম্পল হচ্ছে রোজ, সানফ্লাওয়ার, হিবিস্কাস। এছাড়াও যদি ওয়াইন্ড পলিনেটেড হয় তাহলে দেখতে পাচ্ছ ডান দিকে ছবি, কালার্স এরকম গ্রিন ব্রাউন হবে, অত বেশি স্পষ্ট না থাকলেও চলবে ফ্লাওয়ারের কালার, ফ্র্যাগ্রেন্স না থাকলেও চলবে, কারণ বাতাস তো অ্যাবায়োটিক জিনিস ভাই, ও আবার কী বোঝে, ঠিক আছে, লাইট পাউডারে অ্যাবান্ডেন্ট হবে। ওয়াটারি যদি হয় তাহলে সেখানে অ্যাকোয়াটিক প্লান্টদের ক্ষেত্রে ভ্যালিসনেরিয়া এবং ওয়াটার হায়াসিন্থ হচ্ছে এটার এক্সাম্পল, ভ্যালিসনেরিয়া এবং ওয়াটার হায়াসিন্থ। বার্ড পলিনেটেড হলে সেখানে ধরো একটু ব্রাইট রেড অরেঞ্জ টাইপের হবে, টিউবুলার ফ্লাওয়ার হবে, এরকম হতে পারে। ব্যাট পলিনেটেড হতে পারে, কাইরোপটেরোফিলাস বলে, বার্ড পলিনেটেড হলে সেটাকে অর্নিথোফিলাস বলে। তো এইভাবে যে হয় বার্ডও করে থাকে আমাদের। হ্যাঁ, এবার লাস্ট 5টা কোয়েশ্চেন 56 to 60, এটা হচ্ছে আমাদের মোর দ্যান 1 অপশন কারেক্ট, 2 মার্কের কোয়েশ্চেন, কোনো নেগেটিভ মার্কিং নেই, তো যেটা মনে হবে কারেক্ট করে দেবে কারেক্ট। হুইচ অফ দ্য ফলোইং মাইক্রো অর্গানিজমস আর ইউজড অ্যাজ বায়ো ফার্টিলাইজার্স? অ্যানাবিনা, অ্যাসপারজিলাস, অ্যাজিটোব্যাক্টার, অ্যাসিডোব্যাক্টার। 3, 2, 1, কমেন্টে তাড়াতাড়ি অ্যান্সার করো। অ্যানাবিনা, অ্যাসপারজিলাস, অ্যাজিটোব্যাক্টার নাকি অ্যাসিডোব্যাক্টার? কারেক্ট অপশন হয়ে যাবে অ্যানাবিনা এবং অ্যাসিডোব্যাক্টার, এ এবং সি। অ্যানাবিনা এবং অ্যাসিডোব্যাক্টার হচ্ছে আমার, এরা হচ্ছে মাইক্রো অর্গানিজম যারা বায়ো ফার্টিলাইজার হিসেবে ইউজ হয়। বায়ো ফার্টিলাইজার জিনিসটা কি? বায়ো ফার্টিলাইজার হচ্ছে লিভিং মাইক্রো অর্গানিজমস দ্যাট এনহান্স প্লান্ট নিউট্রিশন। যে লিভিং মাইক্রো অর্গানিজমসগুলো প্লান্টের নিউট্রিশনকে বাড়ায় তাদেরকে আমরা বায়ো ফার্টিলাইজার্স বলি। এরা অল্টারনেটিভ টু কেমিক্যাল ফার্টিলাইজার্স হয়, ইকো ফ্রেন্ডলি, কস্ট ইফেক্টিভ, সাস্টেনেবল। ইকো ফ্রেন্ডলি, কস্ট ইফেক্টিভ, সাস্টেনেবল। মেন ফাংশন হচ্ছে ফিক্স নাইট্রোজেন, সলিউবলাইজ ফসফরাস, ইমপ্রুভ সয়েল হেলথ। ফিক্স নাইট্রোজেন, সলিউবলাইজ ফসফরাস, ইমপ্রুভ সয়েল হেলথ। এই বায়ো ফার্টিলাইজার ইকো ফ্রেন্ডলি হবে, কস্ট এফেক্টিভ হবে, সাস্টেনেবল হবে। হ্যাঁ, লিভিং মাইক্রোঅর্গানিজমকে ইউজ করি আমরা। এখানে অ্যানাবিনা এবং অ্যাজিটোব্যাক্টার ব্যাপারে দেওয়া রয়েছে, ঠিক আছে, অ্যানাবিনা এবং অ্যাজিটোব্যাক্টার দেখতে পাচ্ছ। অ্যানাবিনা কারেক্ট, অ্যাজিটোব্যাক্টার কারেক্ট। অ্যানাবিনা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি, আর এটা হচ্ছে ফ্রি লিভিং অ্যারোবিক ব্যাকটেরিয়া, ফ্রি লিভিং ইন সয়েল অ্যান্ড ওয়াটার। কী করে একটু দেখে নেবে, এক্সপ্লেনেশন ডিটেলে দেওয়া রয়েছে। রাইবোজোমস কি, নাইট্রোজেন ফিক্সার্স কীভাবে করে, মূলের অর্বুদে নাইট্রোজেন ফিক্স হচ্ছে দেখতে পাচ্ছ, একটু কীভাবে করে। নোডুলস একটু দেখে নেবে, পড়ে নেবে, আমি এক্সপ্লেনেশন এখনও যাচ্ছি না, ঠিক আছে। আই গট টু গো, অ্যাকচুয়ালি আই হ্যাভ সাম ওয়ার্ক।
So ZDNA is characterized by absence of guanine base, left-handed helix, 12 base pairs per turn of helix, a distance between two bases 3.44 angstrom. ZDNA আমরা যে ডিএনএটা পড়ি না, সেই ডিএনএটা হচ্ছে বিডিএনএ। বিডিএনএ যেটা ডিএনএ আমাদের বইয়ে মেনলি পড়ানো হয় সেটা বিডিএনএ, কিন্তু ডিএনএ আরও টাইপ থাকে, এখানে জেড ডিএনএর কথা বলা হয়েছে। ঠিক আছে, তো এটার যে কারেক্ট অপশন হয়ে যাবে সেটা হবে বি এবং সি। যে আমরা বিডিএনএর ক্ষেত্রে দেখি যে রাইট হ্যান্ডেড হেলিক্স থাকে, রাইট হ্যান্ডেড হেলিক্স থাকে, কিন্তু আর এখানে 10 বেস পেয়ার্স থাকে, কিন্তু এখানে 12 বেস পেয়ার্স থাকে, আর লেফট হ্যান্ডেড হেলিক্স থাকে, দুটো হচ্ছে ডিফারেন্ট। সো ফেমাস অটসেন ক্রিক যেটা দিয়েছিল, অটসেন অ্যান্ড ক্রিক মডেল, সেটা হচ্ছে বিডিএনএ, যেটাকে আমরা পড়ে থাকি। রাইট হ্যান্ডেড ডাবল হেলিক্স, 10টা পার টার্নে বেস পেয়ার থাকবে, হেলিক্স ডায়ামিটার 2 ন্যানোমিটার থাকবে। তো এটা আমরা বিডিএনএ পড়েছি, কিন্তু এছাড়া কিন্তু এ ফর্ম থাকে, বি ফর্ম থাকে, বা জেড ফর্ম থাকে। তো এটা কোয়েশ্চেন দিয়েছিল জেড ফর্ম থেকে। জেড ফর্মের যদি কথা বলি তাহলে এরা আবিষ্কার করেছিল জিগজ্যাগ অ্যাপিয়ারেন্সের লাগে, দেখতে অনেকটা জিগজ্যাগ অ্যাপিয়ারেন্স লাগে, সেখান থেকে জে ফর্মটা এসছে। আর এখানে মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে যে লেফট হ্যান্ডেড হেলিক্স থাকবে, লেফট হ্যান্ডেড হেলিক্স থাকবে, 12 বেস পেয়ার্স থাকবে পার টার্নে, নট 10, 12। নেক্সট কোয়েশ্চেন, আশা করি বুঝতে পেরেছো। ডিটেলসে জানতে হলে পিডিএফ দেখে পড়ে নেবে। হুইচ অফ দ্য ফলোইং ডিজিজ আর সেক্সুয়ালি ট্রান্সমিটেড, কোনটা কোনটা এসটিআই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন কোনটা, গনোরিয়া, টিউবারকিউলোসিস, এইডস নাকি টাইফয়েড? তো বুঝতে পারছো গনোরিয়া এবং এইডস, টিবি এবং টাইফয়েড তো হবে না। এইডস এবং গনোরিয়া হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ মানে কি, মেনলি বুঝতে পারছি যেগুলো থ্রু সেক্সুয়াল কন্ট্যাক্টের থ্রুতে যে ডিজিজগুলো স্প্রেড করে সেটাকে এসটিআই বলে থাকি। এটা খুব মেজর একটা পাবলিক হেলথ কনসার্ন। তো গনোরিয়া যেটা আছে, গনোরিয়া একটা ব্যাকটেরিয়া আছে যার নাম নেইসেরিয়া গনোরি, নেইসেরিয়া গনোরির সাহায্যে এই গনোরিয়াটা হয়ে থাকে। এটা একটা ব্যাকটেরিয়াল এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এটা ভ্যাজাইনাল, অ্যানাল বা ওরাল সেক্সের থ্রুতে যেটা হয় মেনলি ট্রান্সমিট করে থাকে। তো এই ধরনের ফিমেলসদের ক্ষেত্রে বার্থোলিন গ্ল্যান্ডের এরকম সোয়েলিং, বা মেলসদের ক্ষেত্রে এরকম টাইপের পাস বার হওয়া, ঠিক আছে, মানে তোমার ইউরেথ্রাতে মেনলি ইনফ্লেমেশন হয়ে যায়, এগুলো হয় গনোরিয়া। খুব ডেঞ্জারাস ব্যাপার, খুব ডেঞ্জারাস ভাই, হয়ে গেলে একদম শেষ অবস্থা। এইডস হয়, এছাড়া এইডসের তো ব্যাপারে জানোই, অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রাম, এইচআইভি হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাসের জন্য হয়। 1981 মেনলি এটা ডিসকভার করা হয়েছিল। আর বাকি টিবি তো জানোই ভাই, টিবি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ নয়, এটা একটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক ব্যাকটেরিয়ার সাহায্যে হয়ে থাকে। আর রেসপিরেটরি ট্রান্সমিশন হয়, কাফিং, স্নিজিং, পাসের জন্য করলো তুমি, সেখান থেকে তার ড্রপলেটসগুলো তোমার ইনহেল করলে তোমার ভেতরে গেল, সেই থ্রুতে হয়ে যাবে, লাংসের থ্রুতে। এটা সেক্সের কোনো গল্প নেই। টাইফয়েডও সেম, সালমোনেলা টাইফি, ফিকাল, ঠিক আছে, পটিকত্ব বস্তু যেখানে, সেখানেই কিছু একটা তোমার সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া প্রেজেন্ট আছে, সেখান দিয়ে প্রবেশ করতে পারে। কোনো একটা জল খেলে সেই জলটা ইনফেক্টেড হতে পারে, সেখান দিয়ে হতে পারে। খাদ্য, ফল খেলে, সবজি খেলে, সেখান দিয়ে সেটা ইনফেক্টেড হতে পারে, সেখান থেকে তুমি টাইফয়েড নিজের মধ্যে নিয়ে নিতে পারো। ঠিক আছে, সেটা হচ্ছে আমার টাইফয়েডের গল্প। ফ্রেম শিফট মিউটেশন অকার্স ডিউ টু ট্রানজিশন, ট্রান্সভার্সন, ডিলিশন নাকি ইনসারশন? 1, 2, 3 তাড়াতাড়ি অ্যান্সার করো। ফ্রেম শিফট মিউটেশন কেন হয়? কারেক্ট অপশন হয়ে যাবে ডিলিশন এবং ইনসারশন। ফ্রেম শিফট মিউটেশন মানে কি? ফ্রেম শিফট জিনিসটা কি আগে দেখে নাও। ফ্রেম শিফট মানে হচ্ছে যে জেনেটিক কোড, যে বললাম না 3টে করে কোডন থাকে, সো জেনেটিক কোডগুলোকে ট্রিপলেট হিসেবে আমরা পড়ি। তো ধরো আমি এক্সাম্পল নিয়ে এখানে একটা, তো AUG GCA UUU GAG, এবার এটাকে ধরো আমি বলছি না, আমি এ থেকে পড়লাম, তো এ থেকে ফার্স্ট বেস এ আছে, আমি এ থেকে শুরু করলাম, AUG GCA UUU GAG পেলাম। আমি বলছি না, এবার আমি এটা থেকে শুরু করবো, ইউ থেকে শুরু করবো, তো এখানে ইউ থেকে শুরু করলাম, UGG CAU UUG AGA, এভাবে চলে আসলাম। না না না, এটা থেকে শুরু করবো, থার্ড বেস থেকে শুরু করলাম, GGC UUAU, এবার বুঝতে পারছো, একটা জাস্ট আমি এখানে কোনো কিছু চেঞ্জ করছি, তো কী হচ্ছে, অনলি ওয়ান ফ্রেম ইজ কারেক্ট, the one that gives the right amino acid sequence starting from the start codon AUG. সো এগুলো থেকেও তো আমি বানাতে পারছি, কিন্তু এগুলো কোনো অ্যামিনো অ্যাসিডকে কোড করে না, কোনো অ্যামিনো অ্যাসিড ওখান থেকে সিনথেসাইজ হবে না। যদি AUG থেকে শুরু হয়, যেটা হচ্ছে আমাদের একটা স্টার্ট কোডন, যেমন স্টপ কোডনও পড়েছিলাম 3টে, এরকম AUG একটা স্টার্ট কোডন। তো স্টার্ট কোডন থেকে শুরু হলে এটা একটা প্রপার আমার কী করবে, একটা প্রপার প্রোটিন তৈরি করবে, একটা প্রপার অ্যামিনো অ্যাসিড তৈরি করবে। তো দিস ইজ হোয়াট ইজ ম্যাটার্স টু আস, ঠিক আছে, এটা আমাদের কাছে ম্যাটার করে, বুঝতে পেরেছো? সো এটা খুবই ইম্পর্টেন্ট যে তুমি কোনটা থেকে শুরু করছো, কারণ কারেক্ট যদি রিডিং ফ্রেম হয় তাহলে একটা প্রোটিন আসবেই, তাহলে সরি গাইজ, কারেক্ট প্রোটিন আসবে। যদি কারেক্ট না হয়, রং রিডিং ফ্রেম হয়, তাহলে কিন্তু একটা বাজে, জিব্বেরিস মানে বাজে, মিনিংলেস প্রোটিন তৈরি হবে, ফালতু একটা প্রোটিন তৈরি হবে, যেটা কোনো কাজের না। তো এইটাকে বলা হয় ফ্রেম শিফট মিউটেশন। যদি কোনো জায়গাতে আমার
একটা কিছু চেঞ্জেস হয়ে যায়, রিডিং ফ্রেমে যদি একটা কিছু চেঞ্জেস হয়ে যায় তাহলে ওটা ডিফারেন্ট প্রবলেম আসবে, সেখানে মিউটেশন হয়ে যাবে। এটাকে ফ্রেমশিপ মিউটেশন বলে। ফ্রেমশিপ মিউটেশন আবার মেনলি তোমার হয়ে থাকে ইনসার্শন যদি করো, বাইরে থেকে কিছু একটা প্রবেশ করালে, অ্যাড অনার মোর নিউক্লিয়েট অ্যাড করে দিলে তাহলে হতে পারে, বা যদি ডিলিট করে দেয় কোনো একটা জায়গা থেকে কোনো একটা সাডেনলি রিমুভ করে দেয় তাহলে সেটা হতে পারে। যদি ওর ফ্লোটাতে ওর যদি প্যাটার্নটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ওখানে শেষ হয়ে যাবে। ধরো কিছু একটা এখানে ইনসার্ট করে দেওয়া হলো তাও ডিস্ট্রয় হয়ে গেল, কিছু একটা এখানে মাইনাস করে দেওয়া হলো তাও সেটা ডিস্ট্রয় হয়ে গেল, বুঝতে পেরেছো? আর এগুলো ট্রানজিশন, ট্রান্সভার্সন, এগুলো পয়েন্ট মিউটেশন, এগুলো কিন্তু ফ্রেমশিপ মিউটেশন নয়, এটা হচ্ছে পয়েন্ট মিউটেশন, ঠিক আছে, মাথায় রাখবে। নেক্সট হচ্ছে রেড ডেটা বুক ডেসক্রাইবস এক্সটিংক্ট স্পিসিস, এন্ডেঞ্জার্ড স্পিসিস, ভালনারেবল স্পিসিস, রেয়ার স্পিসিস। এখানে কারেক্ট অপশন সবগুলোই হবে, ঠিক আছে। যেটা মোস্ট অ্যাকিউরেট আমরা সেটাকে নেব, যেটা মোস্ট অ্যাকিউরেট আমরা সেটাকে নেব। কারেক্ট অপশন এখানে হয়ে যাবে আমার যেটা মোস্ট রিলেভেন্ট, সেটা হবে এন্ডেঞ্জার্ড স্পিস এবং রেয়ার স্পিস। তো এন্ডেঞ্জার্ড স্পিস এবং রেয়ার স্পিসিসকে আমরা কিন্তু রেড ডেটা বুকে আগে ইনক্লুড করি, তারপরে এক্সটিংক্ট স্পিসিস এবং ভালনারেবল স্পিসিস আসবে, ঠিক আছে, এদেরকে আগে ইনক্লুড করি। এই কোয়েশ্চেনটা একটু কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন। সো এতটুকুই ছিল তোমাদের 2022-এর বায়োলজি পেপারে। কেমন গেল পুরোপুরি সেশনটা বলো, ঠিক আছে? কোনো কিছু থাকলে সেটা অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করে কাইন্ডলি জানাও। টেস্টের জন্য অনেকগুলো জিনিস আমার এই চ্যানেলটা একটু এক্সপ্লোর করে দেখতে পাবে, কীভাবে যেন তোমাদের ডিফারেন্ট জেন পাসের প্রস্তুতির টেস্ট নিয়ে আসা হয়েছে, যেগুলো ফ্রিতে অ্যাভেলেবেল আছে তোমাদের জন্য। কিছু টেস্ট ফ্রিতে অ্যাভেলেবেল আছে, সেই টেস্টগুলো অবশ্যই অ্যাটেন্ড করো। আর কোনো কিছু থাকলে অবশ্যই কমেন্টে জানাও, নোটস ফোর্সের প্রয়োজন হলো কমেন্টে জানাও, বায়োলজিটা ভালো করে করো। আর এরপরে আমরা 2023-এর ডিসকাশন, তারপরে 2024-এর ডিসকাশন নিয়ে আসবো। কোথাও কোনো কিছু কোয়ারিজ থাকলে, ডাউটস থাকলে অবশ্যই জানাও। হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল থাকে অলওয়েজ, হোয়াটসঅ্যাপ নাম্বার রিচ আউট করবে। দিস ইজ দ্য হোয়াটসঅ্যাপ নাম্বার। কোনো কিছু ইস্যুস থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার রিচ আউট করো, ইউ গাইজ ইউল বি গেটিং হেল্প। ওকে গাইজ, থ্যাংক ইউ, চলো বাই, পড়াশোনা করো।